আসসালামু আলাইকুম সবাইকে। অপরিণত বন্ধন গল্পের 29 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। ভোরের নরম আলো জানালার পর্দার ফাঁক গলে রুমে ঢুকছে। হালকা ঠান্ডা বাতাসে পর্দা দুলছে আস্তে আস্তে। তুরজানের ঘুম ভেঙেছে অনেক আগেই। শুধু এক পলকে তাকিয়ে দেখছে তার নিজস্ব একান্ত ঘুমপড়িকে। কি আদরে লাগছে দেখতে। তুরজান আরেকটু শক্ত করে যেন নিজের সাথে মিশিয়ে নিতে চাইছে। রোজার ঘুম ভাঙলো ধীরে ধীরে। প্রথমে কিছুই বুঝতে পারলো না কোথায় আছে। চারিপাশে চোখ বুলাতেই দেখলো তুরজানের রুম কিভাবে এখানে এলো। রাতে তো সে রাহেলা নেওয়াজের রুমে ছিল, তাহলে হঠাৎ ধীরে ধীরে অনুভব করলো তার এক হাত কারো বুকের উপর রাখা, আর মাথাটাও কারো শক্তপোক্ত বুকে রেখেছে। সাথে কপালে তপ্ত নিঃশ্বাস আশ্রে পড়ছে। চোখ মেলে তাকাতেই বুকের ভেতরটা ধক করে উঠল। তুরজান এখানে কিভাবে? আর রোজা? তুরজানের বুকে মাথা দিয়ে ঘুমিয়ে আছে সে। এক মুহূর্তে যেন সব মনে পড়ে গেল। গত রাতে সে তুরজানের বাড়ি ফেরার কথা শুনে ভয়ে রাহেলা নেওয়াজের রুমে ঘুমিয়েছিল। ভেবেছিল তুরজান হয়তো রাগ করবে তার রুমে থাকতে দেখলে। বোকা মেয়ে, এটা বুঝিনি তুরজান যেখানে নিজের হৃৎপিণ্ড দিয়ে দিয়েছে সেখানে সামান্য রুম শেয়ার করতে পারবে না। বিড়বিড় করে বলল রোজা, ইয়া আল্লাহ। তড়িঘড়ি করে সরে যেতে গেলে তুরজানের হাত শক্ত হয়ে তার কোমরে জড়িয়ে ধরলো। ঘুম জড়ানো কণ্ঠ, কিন্তু স্পষ্ট দুষ্টুমি মাখানো। তারপর বলল, কোথায় যাচ্ছ বউ? 3 দিন ঘুমাইনি আমি। রোজা থমকে গেল। 3 দিন ঘুমাইনি বলল কেন? তারপর বলল, ছাড়ুন, আমি এখানে এলাম কিভাবে? আমি তো। তুরজান বলল, উড়ে এসেছ? রোজা বলল, তুরজান বলল, না, হ্যাঁ, মাটিতে পা না দিয়ে এসেছো। তো সেই একই তো হলো। বউ, তোমার যে আমার কোলে ওঠার এত শখ জানতাম না তো। রোজা বলল, মানে? তুরজান বলল, পুরো 3 রাত আমার বেডে ঘুমিয়েছো, অথচ আমি আজকে আসবো শুনে গ্রানির রুমে চলে গেলে। রোজা আহম্মক বনে ঘুরতে লাগলো। এর সাথে কথা বলা মানে বিরক্ত। নিজের মতো লজিক দিয়ে জানোই তাই বলছে। প্রসঙ্গ পাল্টে বলল, ছাড়ুন তো অসভ্য পুরুষ, কেউ দেখে ফেললে কি ভাববে? তুরজান চোখ না খুলে বলল, দেখলে দেখুক, নিজের বউকে ধরে রেখেছি, অপরাধ নাকি? আর আমি অশুদ্ধ হলাম কিভাবে? রোজা এবার বিরক্ত হয়ে বলল, আবার শুরু করেছেন? বলেছি না এসব অসভ্য কথাবার্তা বলবেন না। তারপর প্রসঙ্গ পাল্টে আবারও বলল, বাড়িতে সবাই জেনে গেছে কিভাবে? আপনি বলেছেন। তুরজান বলল, কেন, জেনেছে তুমি খুশি না? রোজা বলল, তেমনটা না, সবাই অদ্ভুত আচরণ করছে। এতটা শান্ত সবাই যেন কিছুই হয়নি। তুরজান বলল, তেমনটা না, তার মানে তুমি এই বিয়েতে খুশি? রোজা বলল, আমি তা কখন বললাম? তুরজান বলল, মানে তুমি খুশি না? রোজা বলল, ধ্যাত, ভালো লাগছে না। তুরজান চোখ খুললো এবার। গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল রোজার দিকে। রোজার চিবুক তখন তুরজানের বুকে। তুরজান চোখের দিকে তাকিয়ে বলল, কেন, কিছু হয়েছে কি বউ? রোজা বলল, আবার এসব বলছেন? তুরজান বলল, তাহলে কি বলবো? অপরিচিত মেয়ে নাকি অন্য কিছু সুইটনেস? রোজা চুপ, চোখ সরিয়ে নিল। এই চুপ করাটাই তুরজানের ভালো লাগে না। শান্ত বউয়ের থেকে ঝগড়টে বউ ভালো, অন্তত দিনরাত দুষ্টু মিষ্টি আলাপনে পার করা যায়। গভীর হয়ে জিজ্ঞেস করলো তুরজান, কতদিন এভাবে দূরে সরে থাকবি? রোজা কিছুক্ষণ চুপ থেকে ধীরে বলল, আমি দূরে থাকছি না, আমি আগের মতোই থাকছি, আপনি কাছাকাছি আসছেন বেশি। তুরজান হালকা হেসে উঠল। তারপর বলল, ওহ, তাহলে আমি দূরে থাকি? এবার রোজা তাকালো তার দিকে, চোখে একরাশ দ্বিধা, ভয় আর অজানা কিছু অনুভূতি। রোজা বলল, থাকতে পারলে থাকেন, আমাকে কেন জিজ্ঞাসা করছেন? প্রশ্নটা শুনে তুরজান কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর ধীরে বলল, এজন্যই কেউ একজন বলেছিল কাউকে দুর্বলতা দেখাতে নেই। এক শব্দ, কিন্তু এত দৃঢ়, এত স্পষ্ট। রোজা কিছু বলার মতো শব্দ খুঁজে পেল না। তুরজান হেসে বলল, পার্মানেন্ট এই রুমে শিফট হয়ে যাবেন আজকে? ভার্সিটি থেকে এসে যেন দেখি রুমে আছেন। আপনার সাথে আজকে জরুরি, মানে অতি জরুরি কথা আছে। রোজা বলল, পারবো না। তুরজান বলল, কেন? রোজা বলল, কারণ আমি চাই না। তুরজান বলল, তারপর? তুরজানের এই ঘুরিয়ে কথা বলায় রোজার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। পরিস্থিতি সামলাতে তাড়াতাড়ি উঠতে গিয়েও বাধা পেল হাতের মধ্যে। তারপর বলল, ছাড়ুন। তুরজান বলল, যদি না ছাড়ি? রোজা বলল, এভাবে ধরার অধিকার এখনো দেয়নি। তুরজান বলল, তুরজান নেওয়াজ অধিকারের পরোয়া করে না, তবুও অধিকারবোধ এই তুরজান নেওয়াজ বহু বছর আগেই পেয়েছে। তবে আপনি আমার উপর বিরক্ত হচ্ছেন বোধহয়। বলে রোজাকে ছেড়ে দিল। মুখ ঘুরিয়ে বালিশের উপর মাথা দিয়ে মুখ ঢেকে শুয়ে পড়ল। রোজা দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে বলল, ভার্সিটি যাবেন না? 7টা তো বেজেই গেল প্রায়, উঠে রেডি হয়ে নিন। তুরজান বলল, না, যাব না, আমি ঘুমাবো। তুরজানের কাণ্ড কারখানা পুরোটা বাচ্চাদের মতো লাগছে রোজার কাছে। পুরুষ মানুষও অভিমান করতে জানে। রোজা তুরজানের মুখের উপর থেকে বালিশ সরিয়ে নিতে চাইলো, কিন্তু তুরজান জোরে জোরে বালিশ চেপে ধরে আছে। রোজা বলল, আচ্ছা, তখন বললেন আপনি 3 দিন ঘুমাননি, কিন্তু কেন? তুরজান বলল, এমনি, ঘুম আসেনি তাই ঘুমাইনি। আমার বিষয়ে কাউকে জানতে হবে না। কেউ আবার এইসব রাইটস নেয়নি, নিশ্চয়ই যে আমার ব্যাপারে জানতে চাইবে। রোজা তুরজানের মুখের উপর মুখ থেকে এবার জোর করে বালিশ নিয়ে বলল, আমার রাইটস আছে জানার। তুরজান বলল, কোন দিক থেকে? রোজা কথাখানা বলে নিজেই লজ্জায় আড়ষ্ট হচ্ছে। ইস, কথার পরিপ্রেক্ষিতে কথা বলতে গিয়েও কি বলেছে। তড়িঘড়ি করে বলল, আমি আমি যাচ্ছি। তুরজান বলল, বিকেলে রুমে পাই যেন, বহু বছরের হিসাব মিটাবো। তুরজান আর কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। নিচে নেমে রোজা দেখলো সকালের ব্যস্ততা শুরু হয়ে গেছে। রান্না শেষ। রান্নাঘরে রাফিয়া তুবা টুকিটাকি করছে আর গল্প করছে। রোজা ঢুকতেই তুবা মুচকে হেসে বলল, ঘুম কেমন হলো ভাবি? রোজা একটু থমকে গেল, তারপর বলল, আমাকে ভাবি ডাকা বন্ধ কর।
তুবা বলল, কেন ভাবি? ভাবি ডাক শুনতে ভালো লাগছে না? তাহলে ভাবি এক কাজ করেন, আমাকে ফুপি বানিয়ে দেন, তারপর সেই বাবুর নাম দিয়ে আপনাকে ডাকবো ভাবি, যেভাবে রাফিয়া ভাবিকে ভাবি ডাকি। রোজা অবাক, এই মেয়ে এমন ভণ্ড হয়ে গেছে, ভাবি বলবে না বলে একবার কথা বলতে গিয়ে 6বার ভাবি বলেছে ভাবি বলবে না। তুবা আবারও বলল, ভাবি কিছু ভাবছেন? রোজা বলল, তুবা ভালো লাগছে না? কি সব আলতু ফালতু কথাবার্তা বলছিস? আরিয়ান জিজুকে বল তোর এইসব উগ্র চিন্তা ভাবনা। নিজের কথা কে না এড়িয়ে যায়। তুবাও এড়িয়ে গিয়ে বলল, আচ্ছা বল ঘুম কেমন হলো? রোজা বলল, ভালো। রাফিয়া হেসে বলল, ভালোই হওয়ার কথা। রোজা সন্দেহের চোখে তাকালো, তারপর বলল, মানে? তুবা বলল, কিছু না, আমরা কিছুই জানি না, সব রুম বন্ধ, একটা মাত্র রুম খোলা। তাদের হাসি দেখে রোজার মনে হলো মাথা ফাটাতে ওই তুরজান নেওয়াজের এই অস্বস্তিতা তাকে আরো বেশি অস্বস্তিকর করে তুলছে। আর এদিকে সকালে ব্রেকফাস্ট করে যে যে তার কাজে চলে গেছে। মুস্তফা নওয়াজ যার আগে একবার রোজাকে নিজের রুমে ডাকলেন, যেহেতু রোজার রুম বন্ধ, সাথে অন্যগুলো রোজাকে বললেন, আম্মু। রোজা বলল, হুম বাবা, কিছু বলবা? মুস্তফা নওয়াজ বলল, না, আমি ভেবেছিলাম কাকামণি ডাকবে। যাই হোক, বাবা থেকে কাকা শ্বশুর হওয়া বেশ ভালোই লাগছে। রোজা বলল, বাবা তুমিও? মুস্তফা নওয়াজ বলল, না আম্মু, এদিকে এসো তো। রোজা এগিয়ে যেতেই মাথায় আদরের হাত রাখলো, তারপর বলল, জানো আম্মু, সৃষ্টিকর্তা যা আমাদের ভাগ্য রাখেন তা সযত্নে গ্রহণ করতে হয়। তুরজান ছেলে হিসেবে বেস্ট, ভাই হিসেবে বেস্ট, একজন বাবা মায়ের সন্তান হিসেবে বেস্ট, পরিবারের রক্ষক হিসেবেও বেস্ট। আমার মনে হয় এত বেস্টের মধ্যে ও একজন হাজবেন্ড হিসেবেও বেস্ট। তুমি হয়তো ভাবছো হঠাৎ এমন কিছু হয় আমরা কেউ খুশি না, কিন্তু বিশ্বাস করো সবাই ভীষণ খুশি। আর আমার খুশি তো আকাশ ছোঁয়া। আমার মেয়ে আমার কাছেই থাকবে। দেখছি তুমি মনমরা হয়ে আছো, স্বাভাবিক হও আম্মু, যা হওয়ার তা তো হবেই। শুধু শুধু বাড়তি চিন্তা করে কি লাভ? তার থেকে যা হচ্ছে তা নিয়ে সুখে থাকা শ্রেয়। রোজা মাথা নাড়ালো, মানে সে চেষ্টা করবে। মুস্তফা নেওয়াজ যখন মেয়ের সাথে আদরে আলাপে মেতেছেন, তখন দরজার বাইরে থেকে তাজারুল নেওয়াজ বললেন, এই যে বেয়াই মশাই, এতদিন ভাই ছিলেন তাই অফিসে ডেকে নিয়ে গেছি, এবার টাইম সেন্স আনুন নিজের ভিতর। ভাইকে ছেড়ে দিয়েছি জন্য বেয়াইকেও ছাড়বো না নিশ্চয়ই। তাজারুল নেওয়াজের কথার উত্তর দিলেন মুস্তফা নেওয়াজ, তারপর বললেন, বেয়াই মাথা ঠান্ডা করুন, অফিস টাইমে ঠিক পৌঁছে যাব। দুভাই হেসে ফেললেন। রোজার লজ্জায় মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছে করছে। তাজারুল নেওয়াজ মুস্তফা নেওয়াজকে ডেকে নিয়ে যাওয়ার সময় রোজাকে বলল, তোমার জন্য কিছু আনতে হবে বৌমা। রোজা মাথা নাড়ালো নিচু হয়েই, তার কিছু লাগবে না। দুভাই বেয়াই বেয়াই করে গল্প করতে করতে অফিসে গেল। রোজার হঠাৎ এই ডাকটা যদিও খারাপ লাগছে না, তবে লজ্জা লজ্জা লাগছে ভীষণ। তুরজান নেওয়াজ হঠাৎ কয়েক মিনিটে তার পুরো পরিচয় পাল্টে ফেলল। ততক্ষণে তানিয়া নেওয়াজ ডেকে উঠলেন, তারপর বললেন, ছোট বৌমা শুনছো? ডেকেই তিনি রেহেনা নেওয়াজের দিকে তাকিয়ে হাসলেন। সবাই ভীষণ খুশি। যদিও তুরজান কিভাবে ওই ঘাটতেরা মেয়েকে রাজি করিয়েছে তা কেউই জানে না। একটা কাজ সম্পূর্ণ, আরেকটা হলেই হয়। তুরজানকে পুরোপুরি মেনে নেওয়া, যা আগের স্মৃতিগুলো মস্তিষ্কে ফিরে আসা। তুবা আবারও ডাকলো, ছোট ভাবি, আম্মু তোমাকে ডাকে। আরাজ দৌড়ে এসে বলল, ফুপ্পিকে তোমরা এসব বলছো কেন? তুবা আরাজের গাল টেনে দিয়ে বলল, হেই, কে তোর ফুপ্পি? মেজো কাকুমিনি ডাকবি। আরাজের আর কি, সে যা শুনে তাই। রাফিয়া কি জন্য ছেলেকে শিখিয়ে দিল। আরাজ দৌড়ে রোজার কোলে উঠতে চেয়ে বলল, কাকিমুনি কুলে নাও। রোজার আর কি করার, বড়রা যেখানে পাগল হয়েছে সেখানে ছোটরা কি করবে? রোজা আরাজকে কোলে নিতে আরাজ বলল, আচ্ছা কাকিমুনি। রোজা বলল, হুম। আরাজ বলল, আমি তো তোমার মেয়েকে বিয়ে করতে চাইলাম, তুমি আমাকে জামাই ডাকলে, এখন সে আমার কি হবে? ফুপ্পির মেয়ে নাকি কাকামনির মেয়ে? রোজার ইচ্ছে করছে আরাজকে কোল থেকে ফেলে দিতে। মানে এইসব রাফিয়ার কাজ। একটা পরিবার কতটা পাগল তার ছাড়া মাতাল হলে এইসব বলে। রোজা নামিয়ে দিতে চাইলে আরাজ বলল, সরি কাকিমুনি, আর কিছু বলবো না। আম্মু পাগল তাই এসব বলেছে। সে তো আমার কাজিন বউ হবে, তাই না? আর আমার কাকামনির মতো। রোজা বলল, আসার মেরে ফ্লোরে ফেলে দেবো কিন্তু আরাজ, ফালতু বোকা কোথা থেকে শিখেছিস? আর এদিকে বেলা একটু গড়াতেই রাহেলা নেওয়াজ ডাকলেন রোজাকে, এই নাত বউ, এদিকে আয়। সকালে খাবার তো খেলি না, এখন দুপুরের খাবার খেয়ে যা। রোজা পড়েছে এক বিপদে। সবাই এত স্বাভাবিকভাবে বিষয়টাকে মেনে নিচ্ছে। রোজা বাধ্য হয়ে গিয়ে চুপচাপ বসলো তার পাশে। রাহেলা নেওয়াজ কিছুক্ষণ চুপ করে রোজার দিকে তাকিয়ে থাকলেন, তারপর বললেন, খেতে আসতে বললাম তো, এখানে এলি কেন? রোজা বলল, খেতে মন চাচ্ছে না। রাহেলা নেওয়াজ বলল, বরের অপেক্ষায়, বুঝি। রোজা বলল, গ্রানি আমি আগেও না খেয়ে থেকেছি। আচ্ছা সেসব বাদ দাও। ও গ্রানি, আমার রুমে তালা খুলে দাও, নয়তো তোমার রুমে থাকতে দাও। রাহেলা নেওয়াজ বলল, তুই জানিস না দেশে জার্নালিস্ট সংকট দেখা দিচ্ছে? 2টা ফ্যান এসি চললে আরো সংকট বেড়ে যাবে। অপচয়কারী শয়তানের ভাই, তার থেকে বরং তুই তোর বড় রুমে থাক। একটা এসি, একটা বাল্ব, একটা বেড, একটা তুরজান, সব একটাতে হয়ে যাবে। খরচা কমানো শিখছি, বুঝেছিস? রোজা বলল, এই বুড়ো বয়সে মিতব্যয়ী হয়ে কি করবা? খুলে দাও না দরজা। তুমিই বলো, একটা রুমে কেউ জন্মের পর থেকে থাকলে সে রুমের প্রতি কতটা মায়া জন্মে? হঠাৎ করে তাকে ছাড়া থাকা যায়? রাহেলা নেওয়াজ মুচকি হেসে বিড়বিড় করে বললেন, যদি একটা রুম না ছাড়তে পারিস সামান্য থেকেছিস বলে, তাহলে আমার নাতি তোকে ছাড়বে কিভাবে, যেখানে তার সমস্তটা জুড়েই তোর বিচরণ? তারপর রোজাকে বলল, ভয় পাচ্ছিস? রোজা চমকে উঠে বলল, কিসে গ্রানি? রাহেলা নেওয়াজ বলল, সবকিছুর। মানে হঠাৎ এই পরিবর্তনের জন্য? রোজা উত্তর দিল না। রাহেলা দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখ, বিয়ে মানে শুধু সম্পর্ক না,
একটা ভরসা। তুই যদি ভয় পেয়ে সবসময় পালিয়ে থাকিস তাহলে নিজের কাছ থেকেই পালাবি। বিয়ে হয়ে গেছে, এটা অটল রেখে স্বাভাবিক হয়ে যা। আর যেখানে সবাই মেনে নিয়েছে সেখানে তুই এমন রোবটিক আচরণ করছিস কেন? ভালো লাগছে না। তুরজান খারাপ ছেলে না, সে প্রচন্ড জেদি। যা করেছে কিছু ভেবেই করেছে। পরিবার খুশি, অন্তত তোদের কথা ভেবে স্বাভাবিক সংসার কর। বলছি না কোমরে কাপড় বেঁধে সংসার কর, কিন্তু স্বাভাবিক আচরণ তো করাই যায়। রুজার চোখে পানি চলে এলো, কিন্তু সে মাথা নিচু করেই রাখলো। এই কথাটা শুনে রুজা ধীরে বলল, আমি বলিনি তো সে খারাপ। রাহেলা বলল, তাহলে? রুজা বলল, গ্রানি তুমি বলো। আমি এসবে অভ্যস্ত না, হঠাৎ এভাবে হয় না। আমি মেয়ে হয়ে থাকতে চাই, বৌমা হিসেবে না। রাহেলা মৃদু হেসে তার মাথায় হাত রাখলেন, তারপর বললেন, চেষ্টা কর, হয়ে যাবি। তুরজান নেওয়াজের বউ, এসব দুর্বলতা রাখা ঠিক না। তুই হবি পলায়নের মতো, কিছু বললেই তুরজানের নাক মুখ ফাটিয়ে দিবি। রাহেলা নেওয়াজের কথা শুনে রুজা আর কিছু বলল না, শুধু মাথা নিচু করে বসে রইল। ভেতরে ভেতরে যেন কিছু একটা বদলাতে শুরু করেছে হঠাৎ করেই, কিন্তু সে নিজেও বুঝতে পারছে না এটা ভয় নাকি অন্য কিছু। আর এদিকে দুপুর গড়িয়ে বিকেল। রুজা যখন রাহেলা নেওয়াজের রুমে ছিল, ওই সুযোগে তুবা রাফিয়া মিলে তুরজানের সবকিছু রেখে গেছে। আবার রুমে তালা ঝুলিয়েছে, মানে বাড়ির প্রত্যেকটা সদস্য তাকে বোকা বানিয়েই যাচ্ছে। সেই জন্যই রুজাকে তখন রুমের বাইরে আসতে দেয়নি রাহেলা নেওয়াজ। আর সেই সুযোগে দুই কর্মী নিজেদের কাজ ছেড়েছে। এখন আর কি করার, সবাই যেহেতু চায় তার উচিত সব মেনে নেওয়া। এখন থেকে এই রুম রুজারও। রুজা নিজের রুমে বসে আছে, বই খুলে রেখেছে সামনে, কিন্তু এক লাইনও পড়া হচ্ছে না। বারবার মনে পড়ছে তুরজানের কথা। তারপর বলল, বিকেলে রুমে পাই যেন, বহু বছরের হিসাব মিটাবো। হৃৎপিণ্ডটা আকারে একটু জুড়েই ধুকপুক করছে। কি এমন বলবে তুরজান, নিজেকে প্রশ্ন করলো। রুজা বলল, আমি কেন টেনশন নিচ্ছি? ঠিক তখন ওই দরজার বাইরে পায়ের শব্দ। ধীরে ধীরে দরজা দিয়ে তুরজান রুমে ঢুকলো। তুরজান ভার্সিটি থেকে ফিরেছে, শার্টের বোতাম খোলা, হাত একটু গুটানো, চুলগুলো এলোমেলো, ক্লান্ত, কিন্তু চোখে সেই চিরচেনা কিছু পাওয়ার ঝিলিক। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, ওয়াও, কথা রাখছো দেখছি, গ্রেট সুইটনেস রোজ। রোজা একটু চমকে তাকালো, তারপর বলল, আমি এমনিতেই ছিলাম, আমার রুম বন্ধ তাই। তুজন হেসে ভেতরে ঢুকে বলল, জানি। বলে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে হাত থেকে ঘড়ি খুলতে খুলতে বলল, আমি কপাল করে একটা বউ পেয়েছি, এটুকু জানে না হাজবেন্ড বাসায় আসলে একটু হেল্প করতে হয়। বউ, তুই এত নির্দয় কেন? রুজা বলল, তুই এখন আপনিটা বাদ আছে। তুরজান টায়ের নাটটা খুলে ওটা দিয়ে পেঁচিয়ে রুজাকে টেনে নিজের কাছে আনলো। মাঝে যথেষ্ট দূরত্ব, তাও রুজা তুরজানের দিকে তাকানোর সাহস পাচ্ছে না। তুরজান বলল, খেয়েছেন ম্যাডাম? রুজা বলল, না। তুরজান বলল, আমার জন্য অপেক্ষা করছিলেন? রুজা বলল, না, এমনিতেই। তুরজান বলল, একটু মিথ্যা বলেও তো খুশি করতে পারতেন। রুজা বলল, মিথ্যা বলার চেয়ে আমক কুৎসিত সত্য শোনাও ভালো। রুজা চোখ তুলতেই তুরজানের দৃষ্টি তার চোখে আটকে গেল। কিছুক্ষণ কেউ কিছু বলল না, তারপর তুরজান খুব আস্তে করে বলল, 3 দিন, একবারও ফোন করিসনি কেন? রুজা থমকে গেল। হঠাৎ এই প্রশ্নটা সে আশা করেনি। মুখ ঘুরিয়ে বলল, আমি কেন করব? তুরজান হালকা হাসলো না, এবার গম্ভীর হয়ে বলল, কারণ আমি অপেক্ষা করছিলাম হয়তো আমার অবুধ বউটা আমার একটু খোঁজ নেবে। একটা সাধারণ কথা, কিন্তু এতটা গভীরভাবে বলল যে রুজার বুকটা কেঁপে উঠলো। তাই খুব আস্তে করে বলল, আপনি তো ব্যস্ত ছিলেন। তুরজান বলল, হ্যাঁ ব্যস্ত ছিলাম, কিন্তু কারোর জন্য ব্যস্ততার মাঝেও সময় বের করা যায়। রুজা বলল, তো এত প্রায়োরিটি যখন, তখন আমার ফোনেও কিন্তু কল বা মেসেজ আসেনি। কেউ কোথায় গিয়েছে তাও তো বলে যায়নি, কতদিনের জন্য গিয়েছে তাও বলে যায়নি। রুজা চুপ হয়ে গেল। অভিমান করা সব কথা বলে দিচ্ছে সে। ইস, এই মুখটাও না যখন তখন ফসকে যায়। তুরজান আর একটু ঝুঁকে এসে বলল, তুই কি আমাকে মিস করেছিলি? রুজার চোখে দ্বিধা, লজ্জা আর অজানা একটা স্বীকারোক্তি লুকানো, কিন্তু গলায় দৃঢ়তা নিয়ে বলল, না। তুরজান মুচকে হাসলো, তারপর বলল, একটুও মিস করিসনি আমাকে? রুজা চোখ তুলে তাকালো না। তুরজান রুজাকে ছেড়ে মিররের সামনে গিয়ে দাঁড়ালো, তারপর বলল, ভালো, কিন্তু কেউ একজন বলেছিল একটু আগে মিথ্যা বলার চেয়ে আমক কুৎসিত সত্য শোনাও ভালো, কিন্তু সেও মিথ্যা বলল। এখন খিদে পেয়েছে, খাবার রুমে নিয়ে আয়। রুজা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তুরজানের কথা বলার ধরনটাই এমন, আদেশ না, অনুরোধ না, মাঝামাঝি কোথাও একটা অধিকার বোধ, যেখানে না বলা যায় না। তাও ধীরে বলল, আমি কেন আনবো, নিচে গিয়ে খেয়ে আসুন। তুরজান ভ্রু তুলল, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের হাতার বোতাম খুলতে খুলতে বলল, কারণ আপনি আমার বউ। স্মৃতিশক্তি দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। যা বলল, এই এক কথা, সবকিছুর উত্তরে এটা হতে পারে না। যাই বলি, উত্তরে একটাই কেন দেন? তুরজান এবার পুরোপুরি ঘুরে দাঁড়ালো, ধীরে ধীরে এগিয়ে এলো রুজার দিকে। তার প্রতিটা পদক্ষেপে রুজার বুকের ভেতর কেঁপে উঠছে। একেবারে সামনে এসে থামলো, নিচু হয়ে মুখটা একটু রুজার কানের কাছে এনে ফিসফিস করে বলল, তাহলে কি হতে পারে বলুন, আমি শুনছি, তারপর সেই কথাই আপনাকে বলবো। রুজা চোখ সরিয়ে নিল। এত কাছে তুরজান থাকলে তার মাথা ঠিকমতো কাজ করে না ইদানিং, কেমন নিজেকে উদ্ভট মনে হয়। কথা ঘুরিয়ে বলল, কি বলতে চেয়েছিলেন? তুরজান বলল, শুনতে খুব আগ্রহী। গ্রেট, শাওয়ার নিয়ে এসে এটাও শোনাচ্ছি ম্যাডাম। ততক্ষণে ভাবুন আপনি বলবেন নাকি আমি বলবো আপনাকে দিয়ে। দুটোর পার্থক্য নিশ্চয়ই বুঝেছেন। সো বি রেডি। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্ট ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তার আগে সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।